খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আমি আপনাদেরকে জানাবো। খবরটা খুব বড় করে বলবো না, যতখানি বলবো তাতে করে আজকে কোথায় কি হলো নিয়মিত আপডেটগুলো জেনে যেতে পারবেন। এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে নিউ ইয়র্ক ও দিল্লি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকায় হলে থেকে মাস্তানি করা যাবে না। এ সময় তিনি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হলে তল্লাশি চালানোরও নির্দেশ দেন। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, বুয়েট চাইলে তাদের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে। সংবাদ সম্মেলনে ভারতের সাথে চুক্তির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, প্রাকৃতিক গ্যাস নয়, বিদেশ থেকে আমদানি করা এলপিজি ভারতে রপ্তানি করা হবে। কেউ যদি কোনো অপরাধ করে, সে কোন দল কি করে না করে আমি কিন্তু সেটা দেখি না। আমার কাছে যখন অপরাধী আমি অপরাধী হিসেবেই দেখি। এই নৃশংসতা কেন, এই জঘন্য কাজ কেন? কাজে এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং যত রকমের উচ্চ শাস্তি যা দেওয়া সেটা দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা কেন কোনো দল বলে। আবরার ফাহাদ কিলিং মিশনের চিহ্নিতদের আজীবন বহিষ্কার এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 10 দফা দাবি জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। আর এসব দাবি পূরণের 7 দিনের সময় বেঁধে দিয়েছে তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সকালে মানববন্ধন করে আবরারের বিভাগের শিক্ষার্থীরা, পরে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা অবস্থান নেন শহীদ মিনার এলাকায়। এ সময় তারা সিসিটিভি ফুটেজে ধরা পড়া অভিযুক্তদের 11 অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের কর্মসূচির ঘোষণাও দেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকৃত সকলকে আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে। বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় শেরে বাংলা হলের প্রভোস্টকে 11 অক্টোবর 2019 তারিখ বিকাল 5টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমাদের 10 দফা দাবি যে সময়সীমা দেওয়া আছে তার মধ্যে না মানা হলে সকল ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে বুয়েটের শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী রাসেল আহমেদকে দেখতে পাচ্ছি, আমার সাথে সরাসরি যোগ দিয়েছেন তিনি। রাসেল, একটু সেখানকার সবশেষ আপডেট জানতে চাচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বৃষ্টি, শিক্ষার্থীদের যে ঘোষণা যেটি তারা দিয়েছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তেই তারা একটি ঘোষণা দিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেটি চলবে যতক্ষণ পর্যন্ত তাদের যে 10 দফা দাবি রয়েছে সেটি পূরণ না হয়। সেই হিসেবেই তাদের বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি তাদের রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা অবস্থান করছেন। তবে এর বাইরে অন্য ধরনের কোনো মিছিল, মিটিং কিংবা সেই ধরনের কর্মসূচি আপাতত নেই, যেটি আপনি এরই মধ্যে জানিয়েছেন। সন্ধ্যার সময় তাদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রয়েছে, সেটি আন্দোলন কর্মসূচির অংশ। পাশাপাশি তারা জানিয়েছেন অন্যান্য দেশের যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন এই কর্মসূচিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্ব বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নেন। এবং পাশাপাশি তারা বলেছেন যে তাদের এই আন্দোলন কর্মসূচিতে মাধ্যমে তারা যে দাবিটি জানিয়েছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ বা সাংগঠনিক কার্যক্রমের বন্ধ, সেটি কেবল বুয়েটের জন্য তারা দাবি জানিয়েছেন, সামগ্রিকভাবে ছাত্র রাজনীতি বন্ধের তারা দাবি জানাননি। আরেকটি বিষয় তারা পরিষ্কার করেছেন যে তাদের এই আন্দোলনকে ঘিরে কোনো ধরনের যেন কেউ কোনো ফায়দা লুটতে না চায় সেটিকে সজাগ থাকার জন্য বলেছেন। পাশাপাশি ফেসবুকে নানান ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে সেটিকেও তারা বলছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে ফেসবুকের মাধ্যমে কোনো ধরনের মেসেজ দেওয়া হচ্ছে না, সে বিষয়টি যেন সজাগ থাকে শিক্ষার্থীরা, পাশাপাশি প্রশাসন। বৃষ্টি, ধন্যবাদ রাসেল এই মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা কুষ্টিয়ায় যেতে চাচ্ছি। আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন সেখান থেকে এ পর্যায়ে যোগ দিয়েছেন আমার সাথে। লালন, তোপের মুখে তো আবরারের পরিবারের সাথে দেখাই করতে পারেননি বুয়েটের ভিসি। পুলিশের লাঠিচার্জেও 2 জন আহত হয়েছে যেমনটি আমরা খবর পেয়েছি। সেখানকার সবশেষ পরিস্থিতি একটু জানাবেন। বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বিকেল 5টার দিকে কিন্তু বুয়েট ভিসি এই রায়ডাঙ্গা গ্রামে এসে পৌঁছান। তিনি গাড়ি থেকে নেমে প্রথমে আবরারের কবর জিয়ারত করতে যান। সেখানে কিন্তু আবরারের ভাই
এবং তার বাবা সহ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এরপরে পুলিশি হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় কিছুটা। এরপরে কবর জিয়ারত শেষে কিন্তু বুয়েট ভিসি আবরারের মায়ের সাথে দেখা করতে তার বাড়ির দিকে আসেন এবং বাড়ির আসলে সামনে গাড়ি থেকে নামার আগ মুহূর্তে কিন্তু এলাকাবাসী, আমি যেটি আপনাকে জানাতে চাই, কমপক্ষে 3 থেকে 4 হাজার লোক হবে আমরা যেটি ধারণা করছি। আসলে তারা কিন্তু এটার প্রতিবাদ করে এবং তারা বলেন যে বুয়েট ভিসি আসলে তার নিজের জায়গা থেকে তিনি কোনো দায়িত্ব পালন করেননি, তিনি আবরারের লাশ পর্যন্ত দেখতে যাননি, তার জানাজায় অংশগ্রহণ করেননি। সুতরাং আজকে এই গ্রামে এসে তার পরিবারের সাথে দেখা করার নৈতিক অধিকার তার নেই। বৃষ্টি। ধন্যবাদ লালন। বুয়েট শিক্ষক সমিতির সভায় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি ডক্টর এ.কে.এম. মাসুদ। এ সময় আবরার ফাহাদের হত্যাকারীদের আজীবন বহিষ্কারের দাবিও করেছেন তিনি। দুপুরে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে বুয়েটের 300 শিক্ষক উপস্থিত হয়ে এসব কথা জানিয়েছেন। এ সময় আবরার হত্যার দায় নিয়ে বুয়েট ভিসিকে পদত্যাগের আহ্বান জানান শিক্ষক সমিতির সভাপতি। হত্যার ঘটনায় শেরে বাংলা হলের প্রভোস্ট মোহাম্মদ জাফর ইকবাল খান পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন ডক্টর এ.কে.এম. মাসুদ। হলের প্রভোস্টরা, অ্যাসিস্ট্যান্ট প্রভোস্টরা যখন ওনাদের কাছে উপাচার্য মহোদয়ের কাছে বিভিন্ন জিনিস চাইতো, তখন উনি সেই অনুযায়ী রেসপন্স করতো না। সেই ব্যাপারগুলোও উঠে আসছে। সেই ব্যাপারের দায় আমরা ওনাকেই দিচ্ছি, আমরাও দায়ী। আবরার ফাহাদের হত্যায় জড়িত সকলকে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বুয়েট আলামনাই অ্যাসোসিয়েশন। দুপুরে বুয়েট ক্যাম্পাসে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধনে এই আহ্বান জানান আলামনাইয়ের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তুলে ধরেন 7 দফা দাবি। বলেছেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। ক্যাম্পাসের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবিও জানানো হয় এবং উপাচার্যের অপসারণ সহ প্রশাসনে আমূল পরিবর্তন এনে ঐতিহ্যবাহী বুয়েটের সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে হত্যার সাথে জড়িত সকলকে বিশেষ বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুততম সময়ে বিচারের জোর দাবি জানাই। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ। সকালে অপরাজেয় বাংলার সামনে থেকেই মিছিলটি বের হয়ে বুয়েট ক্যাম্পাস হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা নিপীড়ন বিরোধী মানববন্ধনে অংশ নেন। নিজ ক্যাম্পাসে আবরারকে হত্যার তীব্র নিন্দা এবং ধিক্কারও জানান তারা। স্বৈরাচারী রাষ্ট্রের চিত্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। ছাত্রলীগ কেন মারছে? কারণ ছাত্রলীগকে তো এই রাষ্ট্র লাইসেন্স দিয়েছে। আজকে কি বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থা? আপনি কি দেশের চিত্র দেখতে পান না? ভিন্ন মতের মানুষ কথা বললে তার বিরুদ্ধে 101টা মামলা দেওয়া হয়। এর থেকে মুক্তির পথ হচ্ছে একটাই, আত্মশক্তিতে বলীয়ান হয়ে যেখানে প্রতিবাদ করার দরকার নির্ভয়ে সেখানে প্রতিবাদ করা। বুয়েটে প্রশাসন বলে কিছু নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ওবায়দুল ইসলাম। দুপুরে অপরাজেয় বাংলায় এক মৌন অবস্থান কর্মসূচি পালনকালে তিনি একথা বলেছেন। দাবি করেন ছাত্রলীগের টর্চার সেলে মেধাবী শিক্ষার্থী প্রাণ ঝরে যাওয়ার দায় সরকারের। এ সময় সাদা দলের আহ্বায়ক সন্ত্রাসীদের বুয়েট থেকে বহিষ্কারের দাবিও জানান। দেশে ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল ইসলাম। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় সাংগঠনিক, আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, এখন আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ থেকে অপরাধীদের বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন জয়। বলেন, আবরার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ছাত্রলীগ মাঠে আছে। আবরার হত্যার ঘটনায় প্রশাসনের ব্যবস্থায় ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন ছাত্রলীগের এই ভারপ্রাপ্ত সভাপতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় প্রদানের পরও বাংলাদেশ ছাত্রলীগ তার সাংগঠনিক অবস্থান পরিষ্কার করার পরেও কিছু কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগে অনুপ্রবেশ করেছেন
তাদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ারি জারি করছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের সব মতলব ব্যাগে গুটিয়ে আপনারা কেটে পড়ুন। আবরার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ডাকসু থেকে কালো পতাকা মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করেন, ছাত্রলীগ দিনে দিনে দানবে পরিণত হয়েছে, তাদের থাবা থেকে বাদ পড়ছে না মেধাবীরাও। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বারবার ঘটছে। এ সময় সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আবরার হত্যার মাধ্যমে সাধারণ ছাত্র সমাজকে হত্যা করেছে ছাত্রলীগ। বুয়েট প্রশাসনের ব্যর্থতার নিন্দাও জানিয়েছেন তিনি। আমার ভাই আজকে শহীদ হয়েছে রাষ্ট্রের পক্ষে কথা বলতে গিয়ে, তো আমরা পিছপা হব না। আমাদের এক ভাই যাবে, আমরা হাজার ভাই সামনে আসব। এ দেশ আমার, এ বাংলাদেশ আমাদের। নিরাপদে পড়াশোনা করবে, তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে আপনাকে যেভাবে হত্যা করা হলো, তারপর হচ্ছে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা স্বাভাবিক কোনো পরিবেশ নেই। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে মিছিল বের করে ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলটি অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ চলাকালে ক্যাম্পাস শাখা ছাত্রলীগের এক নেতা বাধা দেন। এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন ছাত্রলীগের ওই নেতা। আবরার হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও মানববন্ধন এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে তারা। হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং প্রশাসনে থাকা দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষকদের একাংশ। রংপুরে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা আবরার হত্যার নিন্দা জানান। জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে নগরীর জেলা স্কুল মোড়েও প্রতিবাদ কর্মসূচি পালন করে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করে প্রগতিশীল ছাত্রজোট। সকালে নগরীর কান্দিরপাড়ে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল বের করে নাটোরের জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান ছাত্রদল নেতারা। একই প্রতিবাদে মিছিল করেছে ছাত্রদল ঝিনাইদহেও। সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। আবরার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় এই কর্মসূচি থেকে। এছাড়া টাঙ্গাইল, লক্ষ্মীপুরেও প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল। বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার বুয়েটের আরও 3 শিক্ষার্থীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং তারা হলেন শামসুল আরিফিন রাফাত, মনিরুজ্জামান মনির এবং আকাশ। আজ বিকেলে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন। গতকাল রাজধানীর ঝিগাতলা থেকে রাফাতকে, ডেমরা থেকে মনিরকে এবং সন্ধ্যা 6টায় সাভারের বাইপাইল থেকে আকাশকে গ্রেফতার করা হয়। আমার সাবমিশন ছিল যে আমার মুজাহিদ নির্দোষ একটা ছেলে ছিল, সেও বুলেটের এবং ব্রিলিয়ান্ট ছাত্র। আবরারের খুনিদের পক্ষে আদালতে দাঁড়ানোর ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আইনজীবী মোর্শেদা খাতুনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী তৎপরতার দায়ে আইনজীবী মোর্শেদা খাতুনকে বহিষ্কার করা হয়েছে। আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুষ্টিয়া জিলা স্কুল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে 2015 সালের এসএসসি ব্যাচ আবরারের বন্ধুরা। এতে উপস্থিত ছিলেন আবরারের স্বজন, বন্ধু, সাবেক এবং বর্তমান শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। জিলা স্কুল মসজিদের ইমামের পরিচালনায় মোনাজাতে আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় সহপাঠী এবং বন্ধুদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত আছে এটা আমি খুশি। হ্যাঁ, আরও চাই যাতে হলে আরও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের জন্য হলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি যাতে হলে এই সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তি দিয়ে ব্যবস্থা।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে সেটিকে রাজনৈতিক আবরণ দেওয়ার অপচেষ্টা চলছে বলে মনে করেন তার পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, এমন একটি অপরাধ রাজনৈতিক আড়াল পেলে তার সুষ্ঠু বিচারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। পরিবারের সদস্যদের দাবি, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না হলেও নিহত আবরারের ব্যাপারে ভিত্তিহীন তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। মেধাবী ছাত্র হিসাবে সমস্ত ছাত্ররা আসছে, আমরা অভিভাবক হিসাবে এটা আমাদের আশা কর্তব্য মনে করি। ছোট বাচ্চারা কেউ তো রাজনীতি করে না, সরাসরি তো সবাই তো রাজনীতি করে না, কেউ করে কেউ করে না, সেটা তো দেখতে হবে। এখন হলে কি একটা হত্যাকাণ্ড ঘটলি বাড়ি তখন তো বলাও ঠিক না, এটা এই দল করে আর এটা ওই দল করে। মাঝে মাঝে মেসেজ তো চেক করতামই, কখনো তো কোনো ধরনের আমরা বাজে মেসেজ বা কোনো ধরনের কোনো নেগেটিভ মেসেজ দেখিনি। জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করে সরকারকে প্রমাণ করতে হবে তারা আবরারের হত্যাকারীদের বিচার চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার সারা দেশকে টর্চার সেলে পরিণত করেছে। এ সময় তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত অমিত শাহকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন রিজভী। প্রধানমন্ত্রীকে বলবো, জাতীয় স্বার্থ বিরোধী চুক্তির প্রতিবাদ করতে গিয়ে লাশ হতে হলো আবরারকে। চুক্তি বাতিল করে প্রমাণ দিন আপনি আবরারের পক্ষে, ভারতের আবদারের পক্ষে নন। ভিন্ন মত দমনে নির্যাতন করলে পার পাওয়া যায়, এই ধারাবাহিক সংস্কৃতিরই বলি হয়েছেন বুয়েটের আবরার। নৃশংস এই ঘটনায় ভিন্ন মত প্রকাশে আরও চাপে পড়ল তরুণরা, এমনটাই মনে করেন শিক্ষাবিদ, মনস্তত্ত্ব বিশ্লেষক আর সাধারণ শিক্ষার্থীরা। বিশ্লেষকদের মতে, আইন শৃঙ্খলা বাহিনী, বিচারিক প্রতিষ্ঠান আর রাজনীতিবিদদের কর্মকাণ্ডে হতাশা বাড়ছে। তাহলে উপায় কি? সর্বস্তরের জবাবদিহিতা প্রতিষ্ঠা হলে সমাধান মিলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। সামনেও মনে হয়, আমার মনে হয় আরো বারবার হবে। আগে ঘটনাগুলো বিচার করা হতো তাহলে এটা হইতো না। তারা প্রশ্রয় পেয়ে গেছে, তারপর এরকম ঘটনার সাহস তারা আরো পাইছে। ভিন্ন মত, কোনো ধরনের মত প্রকাশই করা যাচ্ছে না বলে আমার মনে হয়। এইটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব না, আমরা দেখব যে এইটা বিদ্যমান ব্যবস্থারই একটা যেন অংশ। দেশের রাজনীতি যেভাবে চলছে সেখানে বোঝা যায় যে জবাবদিহিতা নেই, গণতান্ত্রিক পরিবেশ দরকার। এই মত প্রকাশের স্বাধীনতা এখানে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। রসায়ন শাস্ত্রে বিশেষ অবদান রাখা এবছর যৌথভাবে নোবেল পেয়েছেন জন বি গুডেনাফ, এম স্ট্যানলে হোয়াটিংহাম এবং আকিরা ইউশিনো। লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়। জার্মান বংশোদ্ভূত মার্কিন জন বি গুডেনাফ অধ্যাপনা করছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। স্ট্যানলি ব্রিটিশ বংশোদ্ভূত এবং আকিরা ইয়াশিনো জাপানের নাগরিক। নোবেল কমিটি জানিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে বহনযোগ্য ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সহজ হচ্ছে। মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে জাতিসংঘ। সদস্য দেশগুলো দ্রুত বাৎসরিক চাঁদা পরিশোধ না করলে আটকে যেতে পারে কর্মকর্তা কর্মচারীদের আগামী মাসের বেতন। মঙ্গলবার 193 সদস্যের সাধারণ পরিষদের বাজেট কমিটিকে কথা জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চলতি বছর 129টি দেশ $200 কোটি প্রদেয় অর্থ পরিশোধ করলেও ঘাটতির বড় কারণ যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় দাতা হিসেবে বাজেটের 22% যোগান দেওয়ার কথা দেশটি, যার কয়েকশো মিলিয়ন ডলার এখনো বাকি। In the current biennium, দ্রুত প্রাপ্য অর্থ না পেলে এ মাসে নগদ অর্থের সবচেয়ে বড় ঘাটতির সম্মুখীন হবে জাতিসংঘ। আগামী মাসের বেতন ভাতা পরিশোধ হবে কিভাবে তা নিয়েই এখন ভাবতে হচ্ছে। এ অবস্থায় তারল্য সংকটে কোনো পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব নয়। 2020 সালের বাজেট উপস্থাপনের আগে সদস্য দেশগুলোকে দেনা পরিশোধের আহ্বান জানাচ্ছি। চলতি বছর অন্তত 10 লাখ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্র, যা গেল এক যুগের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন অভিবাসন বিভাগ। জানানো হয়, এল পাসো, টেক্সাস এলাকার মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের সময় সবচেয়ে বেশি আটক হয়েছে অভিবাসন প্রত্যাশীরা। আটককৃতদের বেশিরভাগই মেক্সিকো, ভেনেজুয়েলা, হন্ডুরাসের নাগরিক। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও এ তালিকায় রয়েছেন। মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি 16 লাখ অভিবাসন প্রত্যাশী আটক হয় 2000 সালে। নিউজিল্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওয়ানডে সিরিজের খবরে, 5 ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডে বাংলাদেশ যুবাদের 4 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা এবং লিঙ্কনের তানজিদ হাসানের 51, পারভেজ ইমানের 55, তৌহিদ হৃদয়ের 73 আর আকবর আলীর 66 রানের ইনিংস 295 রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। বড় লক্ষ্য তারা করতে নেমে হোয়াইটের 45, লেমানের 76 আর তাশাকফের
66 রানের ইনিংসে 5 বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড যুবারা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 57 জনের বিশাল বহর নিয়ে ঢাকা এসেছে কাতার জাতীয় ফুটবল দল। মঙ্গলবার দিবাগত রাত 2:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। আজ বুধবার সন্ধ্যা 7টায় ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামবে কাতার দল। আগামীকাল সন্ধ্যা 7টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ কাতার। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন আপনারা। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শিশুদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উঠে আসে শিশুদের মানসিক শারীরিক বিকাশের সরকারের উদ্যোগের কথা। প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে, আর সেই নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা চাই আমাদের শিশুদের মন মানসিকতা আরও উন্নতি হোক, আরও সুন্দরভাবে গড়ে উঠবে। যেমন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এসব কুপ্রভাব থেকে আমাদের শিশুদের মুক্ত জীবন, সুন্দর উন্নত জীবন, উন্নত ভবিষ্যৎ গড়ে উঠবে। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ হওয়ায় আজ আদালতে হাজির করা হয়নি। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুজ্জামান আনসারীর এজলাসে প্রতিবেদন দাখিল করে কারা কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাকে হাজির করা সম্ভব হচ্ছে না। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত আরেক নেতা আরমানকে আদালতে তোলা হয়। এ সময় আদালত আরমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। একই সাথে সম্রাট ও আরমানের মামলার পরবর্তী শুনানি 15 অক্টোবর ধার্য করেছেন আদালত। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আরও পর্যবেক্ষণের প্রয়োজন আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুপুরে হৃদরোগ ইনস্টিটিউট গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত জানায়। চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাত থেকেই সম্রাটের হৃদস্পন্দন কমতে থাকে, সাথে শ্বাসকষ্ট ছিল সামান্য, আর সেজন্য তাকে নতুন করে ওষুধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল থেকে আমরা খেয়াল করছিলাম যে ওনার হার্টের যে পালস এটা অনিয়মিত ছিল। ওনার সকাল থেকে একটু হার্টবিটটা ডিফারেন্ট ছিল বলে আমরা আমাদের বিশেষজ্ঞ একটা মহসিন হোসেন উনি দেখেছেন, উনি ড্রাগের ডোজটা বাড়িয়ে দিয়েছেন। ফলে আমরা আজকে অবজার্ভ করবো যে ভিড়টা কেমন থাকে। রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় অনলাইনে ক্যাসিনো খেলার মূল হোতা সেলিম প্রধান সহ 2 জনের 10 দিন করে রিমান্ড আবেদন করেছে সিআইডি। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য 13 অক্টোবর দিন ধার্য করেছেন। আজ ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসিন হাসান চৌধুরীর আদালতে এই রিমান্ড আবেদন করেন সিআইডির পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম। জিকে শামীমের কোম্পানি যেসব চলমান প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে সেগুলোতে নতুন করে টেন্ডার করা হবে, কাজ থেমে থাকবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। সকালে দুদক কমিশনার মোজাম্মেল হক সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিমের কাছে মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অনিয়মের রিপোর্ট জমা দেন। এ সময় দুদক কমিশনার বলেন, জিকে শামীমকে যারা সহযোগিতা করেছে তাদের বিষয়ে তদন্ত করা হবে। জিকে শামীমের অনেকগুলো প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে তিনি কাজ পেয়েছেন, তার জয়েন্ট ভেঞ্চার কাজ পেয়েছে, অন্যান্য কোম্পানি পেয়েছে। আমাদের দায়িত্বটা কিন্তু কাজের মান যথাযথভাবে তিনি করছেন কিনা সেটা দেখার দায়িত্ব। টেন্ডার প্রক্রিয়ায় বা পার্টিসিপেশনে এখানে যেন অধিক অংশগ্রহণের সুযোগ থাকে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। ক্যাসিনো কাণ্ডে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলার তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুদকে অ্যান্টি করাপশন আইন নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করে এসব কথা বলেছেন তিনি। আরও বলেন, দুদকের মামলায় 100% সাজা হওয়া উচিত, তদন্তে আইনের যথাযথ অনুসরণ না করায় সাজা কম হয় বলেও জানিয়েছেন তিনি। বেসিক ব্যাংকের 62 মামলার চার্জশিট দিতে আরও সময় লাগবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সিঙ্গাপুরের জাহাজের সেই ক্যাসিনোতে যদি কেউ খেলে থাকে, যারাই গেছেন তাদের কিন্তু রয়ে গেছে, পাসপোর্ট নাম্বার দিয়ে যেতে হয়, ইফ আই এম নট রং। মালয়েশিয়ায় কিন্তু যেতে হয়।
সিঙ্গাপুরেও কিন্তু পাসপোর্ট দিয়েই যেতে হয়। সো দ্যার ইজ পাসপোর্ট নাম্বারস অ্যান্ড অল দিস। তো আমরা সেগুলো দেখব নিশ্চয়ই। পর্দা কেনায় অনিয়ম খতিয়ে দেখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে দুদকের একটি দল। দুদকের উপসহকারী পরিচালক শহীদুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের টিম সকালে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়। বেশ কিছু সময় তারা সেখানে অবস্থান করেন। এ সময় আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তারা, তবে জানিয়েছেন উচ্চ আদালতের নির্দেশে এই অনুসন্ধান একটি পর্দার দাম কিভাবে 37.5 লাখ টাকা হয় তা অনুসন্ধান করছেন তারা। এছাড়া যন্ত্রপাতি কেনায় অনিয়মও খতিয়ে দেখা হচ্ছে। ভারতের সরকার কোনো গ্যাস রফতানি করছে না, এই অবস্থান স্পষ্ট করে জ্বালানি বিভাগ বলছে বেসরকারি দুটি কোম্পানি আমদানি করা বোতলজাত গ্যাস ভারতে পাঠাবে। এর ফলে সরকার রাজস্ব এবং বন্দর চার্জ পাবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংশ্লিষ্ট কোম্পানির নীতি নির্ধারকরা জানিয়েছেন নিজস্ব লাভ এবং সরকারের বিভিন্ন ফি পরিশোধ করে এলপিজি ভারতে রফতানি করা হবে, তাই এদেশে বাংলাদেশের ক্ষতির ন্যূনতম আশঙ্কা নেই। প্রাইভেট সেক্টরের সাথে তো এটা তো চুক্তিটা এটা তো গভর্নমেন্টের সাথে না। এতে বাংলাদেশের যে প্রতিষ্ঠান তারা লাভবান হবেন, কারণ তারা ক্যারিংয়ের পয়সা পাবেন, সরকার লাভবান হবে, পোর্টের পয়সা পাবে। বাংলাদেশে গ্যাস যাচ্ছে এরকম কোনো প্রসঙ্গ এখানে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো এলপিজি, সো আমরা প্রাইভেট কোম্পানি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি এবং তারপরে এটাকে আমরা রিএক্সপোর্ট করছি উইথ সাম ভ্যালু এডিশন। আমি যদি অ্যাডিশনাল ক্যাপাসিটি ইউটিলাইজ করি না, দেশের জন্য রেভিনিউ ইনকাম করতে পারি, কোম্পানির জন্য রেভিনিউ ইনকাম করতে পারি, তাও এক্সপোর্টিং আ প্রোডাক্ট দ্যাট ইজ নট ফাউন্ড ইন বাংলাদেশ। ব্যবসার প্রতিযোগিতা সূচকে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এখন 141 দেশের মধ্যে 105তম অবস্থান বাংলাদেশের, এবং এর পেছনে বড় কারণ সুশাসনের অভাব, দুর্নীতি। এমন তথ্য মিলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্টে। সংস্থাটির পক্ষে প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে গবেষণা সংস্থা সিপিডি জানিয়েছে নতুন বাজার সৃষ্টি এবং স্বাস্থ্যবাদে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য নয়। আরও বিনিয়োগ দরকার আইসিটি শিক্ষায়। প্রতিবেদন বলছে সুশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতের দুর্বলতা সবচেয়ে বেশি। 12টির ভিতরে 10টি পিলারেই বাংলাদেশের র্যাঙ্কিংয়ের পতন হয়েছে, এবং সেইগুলো হচ্ছে সামষ্টিক স্থিতিশীলতা, শ্রমবাজার, আইসিটি অ্যাডাপশন এবং যেটাকে আমরা বলে থাকি অবকাঠামো খাত। যদিও আমরা অবকাঠামো খাত নিয়ে অনেক কথা বলি, কিন্তু তুলনীয় বিচারে আমাদের চেয়ে অন্যরা অনেক এগিয়ে যাচ্ছে, এটি কিন্তু তার প্রমাণ। দিন শেষে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে বিভিন্ন সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স 32 পয়েন্টের বেশি কমে দাঁড়িয়েছে 4862 পয়েন্টে, এবং দিন শেষে হাত বদল হয়েছে 320 কোটি 91 লাখ টাকার শেয়ার, যার মধ্যে 68টির দাম বেড়েছে, 241টির দাম কমেছে এবং 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের হাত বদল হয়েছে 16 কোটি 37 লাখ টাকার শেয়ার, 59টির দাম বেড়েছে, 155টির দাম কমেছে, 37টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। নদীপথে পণ্য পরিবহনের সম্ভাব্যতা যাচাইয়ে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত। সকালে ভুটানের ট্রেড কাউন্সিলরদের সাথে নিয়ে স্থলবন্দর ঘুরে দেখেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কিজাং ওয়াংচুক। এ সময় তিনি জানিয়েছেন সীমান্তবর্তী ধরলা নদী হয়ে বিভিন্ন বন্দর ব্যবহার করে কিভাবে দুদেশের পণ্য পরিবহন করা যায় তার সম্ভাব্যতা নিয়ে কাজ করছে ভুটান। এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভাঙন এবং তীব্র স্রোতের কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তারা বলছেন স্রোতের বিপরীতে চলার শক্তি নেই পুরনো ফেরিগুলোর, আর যেগুলো সচল আছে তাও একেবারেই ধীর গতিতে চলছে, যার ফলে পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের ঘন্টার পর ঘন্টা। খুলনায় আলাদা স্থানে অতিরিক্ত মদ পানে 2 ভাই সহ 5 জনের মৃত্যু হয়েছে এবং নিহতরা হলেন মহানগরীর গ্যালাক্সো মোড়ের সুজনশীল, গল্লামারির প্রসেনজিৎ, তার ভাই তাপস, ভৈরব টাওয়ারের রাজু এবং রূপসা উপজেলার পরিমল। পুলিশ জানিয়েছে প্রতিমা বিসর্জনের পরে মঙ্গলবার রাতে অতিরিক্ত মদ পান করেন তারা। এরপরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় এই 5 জনের মৃত্যু হয়। খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাফি বেগম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় গোপালগঞ্জের বেদগ্রাম এলাকার রাফি বেগমকে এবং তার অবস্থার অবনতি হতে থাকে। সকালে তাকে আইসিইউতে স্থানান্তরের কথা থাকলেও আসন সংকটে তা আর সম্ভব হয়নি। আর এ নিয়ে খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে 19 জন মারা গেল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা এবং ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বাবা সাইফুদ্দিন এবং ছেলে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে 2টি লাশ ভাসতে দেখে এলাকাবাসী, পরে উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। গতকাল সকালে নদীতে মাছ ধরতে গেলে স্রোতের কবলে নৌকা ডুবে নিখোঁজ হয় তারা। এখনো রহস্যাবৃত স্কুল শিক্ষার্থী পলি হত্যাকাণ্ড। পরিবার বলছে ধর্ষণের পরেও খুন করা হয়। অন্যদিকে ময়নাতদন্তর প্রতিবেদন পাওয়ার আগে কোনো সিদ্ধান্তে আসতে চাইছে না আইন শৃঙ্খলা বাহিনী। আবার অভিযোগ উঠেছে, অভিযুক্ত বাড়ির মালিক পুলিশের তদন্ত কর্মকর্তার মাধ্যমে 14 লাখ টাকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। গেল বুধবার চট্টগ্রামের মধ্যখালী শহরের ভাড়া বাসা থেকে পলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছোট ব্যাগ একটা, ওটা থেকে টাকা বের করে ওর স্বামীর হাতে দিয়েছে, ওর স্বামী পুলিশে দিয়ে পকেটে করে বেরোচ্ছে। আমাকে বলে যে কিছু টাকা দিলে বাড়িতে নিয়ে যায়, সুন্দর মতো মাটি দিয়ে ফেলবেন, ওকে কষ্ট দিবেন কেন? তা আমি বলি যে টাকা কি আমাকে মা ডাকবে? আমার সন্তান আমাকে মা ডাকবে? যেভাবে দাগগুলো দেখানো হয়েছে, একটা দাগের কথা না, এখানে সুরথাল রিপোর্ট সব স্বাভাবিক। তো এই স্বাভাবিক হলে এটা সুরথাল রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করে। পারিপার্শ্বিক যে বিভিন্ন এভিডেন্স, এইগুলো সাথে পোস্টমর্টম রিপোর্ট, এই সবগুলো মিলে আমরা একটা সিদ্ধান্তে আসবো। অনেক বিতর্কের পর অবশেষে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। মঙ্গলবার ফ্রান্সের কাছ থেকে প্রথম রাফাল বিমানটি গ্রহণ করে ভারত। ফ্রান্সের মেরিনাকে উড়োযান নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন আয়োজিত এক অনুষ্ঠান উপলক্ষে যোগ দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হিন্দু রীতিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিমানটির উদ্বোধন করেন তিনি এবং চুক্তি অনুযায়ী বাকি 35টি রাফাল বিমান আগামী 2-3 বছরের মধ্যে নয়াদিল্লির কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে এই এভিয়েশন কর্তৃপক্ষ। হিন্দিতে রাফাল শব্দটির অর্থ হলো ঝড়ো বাতাস। এই বিমান ভারতের প্রতিরক্ষা নামের মর্যাদা রক্ষা করবে বলে আমার বিশ্বাস। বিশ্বের চতুর্থ বৃহৎ বিমান বাহিনী আমাদের। রাফালের মিডিয়াম মাল্টি রোল কমব্যাট যুদ্ধ বিমান ভারতের আকাশ প্রতিরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হংকংয়ে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে পারে চীনা সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। তিনি বলেছেন, 4 মাস ধরে বিক্ষোভে দিন দিন ভয়াবহ হচ্ছে এই পরিস্থিতি, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আন্দোলনকারীদের। ক্যারি লামের মতে, অন্য কোনো দেশে এমন আন্দোলন চললে কখনো মেনে নিত না সে দেশের সরকার। আর এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার শক্ত কোনো পদক্ষেপ নিলে কিছুই করার থাকবে না হংকং প্রশাসনের। আন্দোলনকারীদের প্রতিরোধ করা বেশ কঠিন, তবে এখনই জরুরি অবস্থা জারির কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু চীনা সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিলে কিছুই করার থাকবে না, কারণ 4 মাস ধরে খুব ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে বেইজিং। ফ্লোরিডায় একটি মৃত সামুদ্রিক কচ্ছপের পেটে 104 টুকরো প্লাস্টিক পাওয়া গেছে, যা কচ্ছপটি সাগরে সাঁতার কাটার সময় খেয়েছিল। মঙ্গলবার ফেসবুকে গম্বো লিম্বো নেচার সেন্টারে এই ছবিটি শেয়ার করা হয়। ছবিটি অনলাইনে ভাইরাল হয়ে গেছে। জাতিসংঘের মতে, যদি একক প্লাস্টিক ব্যবহারের ধারা এভাবে অব্যাহত থাকে, তবে 2050 সালের মধ্যে বিশ্বের মহাসাগরে মাছের চেয়ে বেশি প্লাস্টিক থাকবে। পাকিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবরে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে দুদল, যেখানে হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচার লক্ষ্য থাকবে স্বাগতিকদের। আর আগে সিরিজ নিশ্চিত করা শ্রীলঙ্কার লক্ষ্য থাকবে এই ম্যাচেও জয় তুলে নেওয়া। আর সেক্ষেত্রে এই ম্যাচে স্কোয়াডের বাকি ক্রিকেটারদের খেলানোর পরিকল্পনা করছে লঙ্কান কোচ। পাকিস্তান দলে আসবে 2টি পরিবর্তন। রান খরায় থাকা উমর আকমলের জায়গায় দেখা যাবে ইফতেখার আহমেদকে, আর আহমেদ শেহজাদের জায়গায় দেখা যেতে পারে হারিস সোহেলকে। আবারও বিতর্কে ইংল্যান্ডের ক্রিকেট তারকা বেন স্টোকস স্ত্রীর গলা চেপে ধরেছেন, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আলোচনায় আসেন ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের এই নায়ক। প্রফেশনালস ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনসের পুরস্কার পাবার রাতেই এই ছবি তোলা হয়। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলছেন খোদ স্টোকসের স্ত্রী ক্লেয়ার। নিছক মজা করেই তার গলা চেপে ধরেছিলেন স্টোকস, নিশ্চিত করেছেন তিনি। এদিকে প্রীতি ম্যাচে আজ রাতে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপ ফাইনালে জার্মানদের কাছে হেরে শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন। এরপর একেবারেই তাদের সাথে দেখা হয়েছিল আলবি সেলেস্তাদের একবারে। সেবার অবশ্য দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। জার্মানির ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত 1:45টায় মুখোমুখি হবে এই দুই দল। চলছে সব খবর, ছোট্ট আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন।
আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন আপনারা। প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা 3 মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 3 মামলা ডক্টর ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য আজ দিন ধার্য ছিল। তিনি উপস্থিত না হয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত 3 জুলাই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন গ্রামীণ কমিউনিকেশনসের সদ্য চাকরিচ্যুত 3 কর্মচারী। চট্টগ্রামের রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান এবং বিভিন্ন ধরনের 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরীর সেগুন বাগিচা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়, তবে বৃষ্টি এবং এলাকাবাসীর বাধায় প্রায় 2 ঘন্টা থমকে ছিল এই অভিযান। কর্মকর্তারা জানান, বারবার জানানোর পরেও এসব স্থাপনা সরিয়ে নেয়নি দখলদাররা, আর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের শুরুতে এলাকাবাসীর তোপের মুখে পড়েন সদস্যরা। এলাকাবাসীর দাবি, সেগুন বাগানের জায়গাগুলো রেলের সম্পত্তি হলেও বরাদ্দ দেয়া, পরে বাড়তি পুলিশ এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সরকার রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা কোথায় যাব? জেলা প্রশাসনের নিকট আবেদন করেছে, সেই প্রেক্ষিতে আমরা এখানে অভিযান চালাচ্ছি। পর্যাপ্ত ফোর্স ডেভেলপমেন্ট করেছি, কিন্তু মানুষের মধ্যে রিউমার ছিল যে বৈধ অবৈধ সব স্থাপনা ভেঙে ফেলা হবে। এতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল, কিন্তু আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের যে শিডিউল দেওয়া আছে, আমরা ডিসেম্বর পর্যন্ত 3 মাস ব্যাপী চলমান থাকবে আমাদের প্রোগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে 12টি আগ্নেয়াস্ত্র এবং 39 রাউন্ড গুলি সহ আলামিন খন্দকার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতরাতে বিপুল পরিমাণে ফেন্সিডিল আসছে এমন সংবাদের ভিত্তিতে ধোপপুকুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালায় র্যাব। অভিযানে 7টি বিদেশি পিস্তল, 5টি ওয়ান শুটার গান, 13টি ম্যাগাজিন এবং 39 রাউন্ড গুলি সহ আলামিনকে আটক করা হয়। এ সময় একজন দৌড়ে পালিয়ে যায়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা আলামিন স্বীকার করেছে। রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় বিজিবি সদস্য আজিম এবং তার স্ত্রী রুমা বেগমের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক তাদেরকে মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই আজিম মারা যান। গুরুতর আহত তার স্ত্রী রুমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারাক্কার সবগুলো গেট একসাথে খুলে দেয় হুট করেই প্রমত্তা পদ্মা স্বরূপে ফেরে। চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়া সহ পুরো পদ্মার দুপাশ বন্যায় ডুবে যায়। ক্ষতিগ্রস্ত হয় চরের বাড়িঘর, মাসকলাইয়ের ক্ষেত। তবে কৃষি জমি খুব বেশি ক্ষতিগ্রস্ত নয় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থার পরিচালক জানিয়েছেন, ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়া হবে চাষিকে। মূল যে ফসলি জমি, এগুলোতে কিন্তু পানিটা আসে। এটা নদীর পাড়ে যে চর এলাকাগুলি থাকে, যেগুলিতে বললাম যে চান্স ক্রপ হিসাবে মানে চাষিরা করে এবং চিন্তা করে যে আর হয়তো সেপ্টেম্বর আর হয়তো পানি আসবে না, ফসলটা আমাদের হয়ে যাবে। এভাবে কথা, যেমন কিছু মাসকলাই বেশি মাসকলাই করেছিল। পানি সরে গেলে হয়তো বুঝতে পারবো যে এটা ক্ষতি হলো কিনা বা সেখানে ক্রপ ছিল কিনা। এখন থেকে 10 দিনের মধ্যে পানি নেমে যায় এবং কাদা কাদা অবস্থা তৈরি হয়, যেখানে সেই সব জায়গায় কিন্তু মাসকলাই বুনে দিলে আমাদের একটি খুব দ্রুত ডাল ফসল একটা হতে পারে। ভিসি বিরোধী আন্দোলন এবং পূজার ছুটিতে 18 দিন বন্ধ থাকার পরে খুলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। যথারীতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 30 সেপ্টেম্বর ডক্টর খন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন। পরদিন শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। শিক্ষা মন্ত্রণালয় গত 7 অক্টোবর অধ্যাপক ডক্টর শাহজাহানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, ক্লাস এবং অফিস সবকিছু নিয়মিত চলছে। এই দুর্গাপূজার কারণে এবং এই মাঝখানে 2 দিন ক্লাসের পরে আবার 2 দিন ছুটি থাকার কারণে ছাত্র উপস্থিতি একটু কম। শিশু নাইম হত্যা মামলায় 4 জনের ফাঁসি দিয়েছে সিলেটের আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সুরমার ইসমাইল আলী, মিঠুন মিয়া, বিপ্লব হোসেন এবং লক্ষ্মীপুর জেলার জুনেদ হোসেন। মামলায় বলা হয়েছে, 2011 সালে মুক্তিপণের দাবিতে শিশু নাইমকে হত্যা করে আসামিরা। 4 জনের ফাঁসির আদেশ হয়েছে এবং এই মামলাটা ছিল একটা নৃশংস হত্যা মামলা। একটা শিশু বাচ্চাকে তার আত্মীয়স্বজন, এরা যারা আসামি ছিল তারা সবাই তার আত্মীয়স্বজন, তারা তাকে বাড়ির থেকে প্রলোভন দিয়ে নিয়ে রমজান মাসে একটা জুপের মধ্যে নিয়ে তাকে খুন করে ওইখানে গুম করে রাখে লাশ। এই রায়ের উপরে আমি সন্তুষ্ট আছি। এই রায়টা যেন উচ্চ আদালতে বহাল থাকে এই আশা ব্যক্ত।
নারায়ণগঞ্জের ২৫০০ স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী পলাতক। পুলিশ জানিয়েছে বিয়ের পর থেকেই উত্তর কলাগাছি এলাকায় ঘর জামাই থাকতেন মোশাররফ। এ নিয়ে স্ত্রী সালেহার সাথে দাম্পত্য কলহ চলছিল তার। ৩ দিন আগে বাড়ি থেকে বেরিয়েও যান মোশাররফ। এরপরে বুধবার ভোর রাতে সালেহার গলা কাটা লাশ দেখতে পান স্বজনরা। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় বাসায় এসে স্ত্রীকে হত্যা করেছে মোশাররফ। আজ থেকে শুরু হয়েছে টানা ২২ দিনের ইলিশ শিকারের নিষেধাজ্ঞা, যা ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ইলিশের সর্বোচ্চ প্রজনন নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে মৎস্য বিভাগ। এ সময় ইলিশ সংরক্ষণ, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে ২০ কেজি করে চাল পাবেন জেলেরা, তবে তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ দীর্ঘদিনের। ২২ দিনের কর্মসূচি শেষে আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ৮ মাসের জন্য জাটকা শিকারে নিষেধাজ্ঞা। তাই প্রতি বছরের মতো এবারও ইলিশ ধরায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। জালের চালটা পাই, এটা সঠিক মতন যদি পাই তাহলে তো আমাকে ভালো। সবচেয়ে যে বড় আতঙ্ক সেটা হলো যে ভারতীয় ট্রলার, আমরা যাব না, তারা মাছ ধরে নিয়ে যাবে, কারণ তাদের তো আর নিষেধাজ্ঞা নাই। মাছ যদি ২২ দিন আমরা যদি না মারি তা আমাকে এটা অনেক উন্নত হয়। এই সময় ইলিশের ডিম সর্বোচ্চ পরিপুষ্ট এবং পরিপক্ক হয়। ইলিশের ডায়ামিটার ডিমের ডায়ামিটার সবচেয়ে বেশি হয় এবং এখানে একটা অমাবস্যা এবং একটা পূর্ণিমাকে বিবেচনা করা হয়। এই অভয়াশ্রমের উদ্দেশ্য হলো মাছের প্রজননকে সহায়তা করা আর মাছের বৃদ্ধি নিশ্চিত করা। পোস্ট টহল ব্যবস্থা, নৌ পেট্রোল সেগুলো বহাল থাকবে। তুরস্কের সেনা মোতায়েনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে সিরিয়ার সীমান্তে। উত্তর পূর্বাঞ্চলীয় শহরের কুর্দি বিরোধী অভিযানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ট্যাঙ্ক, কামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্র সরঞ্জাম। যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই আঙ্কারার এই সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে কুর্দি জনগোষ্ঠীদের মাঝে। প্রতিবাদ জানিয়ে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কুর্দি সমর্থকরা, যদিও তুরস্কের দাবি সীমান্তে নিয়মতান্ত্রিক সেনা মোতায়েন করছে তারা। বাণিজ্য যুদ্ধের জেরে ২০২০ সাল নাগাদ $৭০,০০০ কোটি প্রবৃদ্ধি হারাতে পারে বিশ্ব, যা মোট বৈশ্বিক প্রবৃদ্ধির 0.৮% বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। মঙ্গলবার আইএমএফ-এর নতুন এই ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন, বিনিয়োগকারীর আস্থা হারানোয় গতি হারাচ্ছে অর্থনীতি। জানান, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ কেবল ব্যবসায়ী বা ভোক্তাদের উপরই প্রভাব ফেলেনি, প্রভাব ফেলেছে বাজারের গতি প্রকৃতিতে। ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে বিশ্ব অর্থনীতি। গতিবৃদ্ধি সম্ভব কেবল সমন্বিত উদ্যোগ আর নীতিমালা সংস্কারের মাধ্যমে। নিশ্চিত করতে হবে অর্থনীতিতে গতিশীলতার ধারা যেন বজায় থাকে, তাও এজন্য চলমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ করার পাশাপাশি আর্থিক নীতিমালার সুষ্ঠু প্রয়োগ এবং অবকাঠামোগত সংস্কারের বিকল্প নেই। সুন্দর ভবিষ্যতের জন্য দরকার সহযোগিতা আর আস্থার সম্পর্ক। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে আল কায়েদার শীর্ষ নেতা আসিম ওমর। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা। বলা হয়, ২৩ সেপ্টেম্বর হেলমাত প্রদেশে চালানো অভিযানে নিহত হয় আল কায়েদার দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান ওমর। একই অভিযানে নিহত হয় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক। অবশ্য আল কায়েদা নেতা নিহতের ব্যাপারে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র, আর এই সংবাদ প্রত্যাখ্যান করেছে তালেবান। তাদের দাবি, ভীতি ছড়াতে অভিযানে মিথ্যা খবর দিচ্ছে প্রশাসন। কিংবদন্তি তুল্য মেক্সিকোর লোকসঙ্গীত গায়ক ভিনসেন্ট ফার্নান্দেজের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে একটি আয়োজন, বিশেষ কনসার্টের। মেক্সিকো সিটিতে এই কনসার্টের আয়োজন করা হয়। দীর্ঘ ক্যারিয়ারের শতাধিক অ্যালবাম করেছেন ভিনসেন্টে। শুধু মেক্সিকোই নয়, পুরো লাতিন আমেরিকা জুড়েই জনপ্রিয়তা রয়েছে এই শিল্পীর। সুইডেনের ফুটবল তারকা ইব্রাহিমোভিচকে সম্মান দেখাতে মালমো স্টেডিয়ামের সামনে তার ৮ ফুট ৯ ইঞ্চির একটি মূর্তি বানিয়েছে সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন। ২০০১ থেকে ১৬ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১১৬ ম্যাচে ৬২ গোল করেন ইব্রাহিমোভিচ এবং মালমোস ক্লাবই তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। এই স্টেডিয়ামের সামনে ৫০০ কেজি ওজনের মূর্তিটি তৈরি করা হয়। গোপালগঞ্জের সদর উপজেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মধুমতি বেল রোড চ্যানেলে প্রতিযোগিতায় অংশ নেয় ২২টি দল। দুর্গোৎসব উপলক্ষে সাতপাড় বাজার কমিটি এই বাইচের আয়োজন করে। নৌকা বাইচ হয়েছে কাশিয়ানীর কুমার নদে এবং কোটালীপাড়ার ঘাঘর নদীতেও। প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো মানুষের।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চলছে আন্তর্জাতিক বেলুন ফেস্টিভ্যাল। 1972 সাল থেকে প্রতি বছরই এই আয়োজন চলছে। প্রথমবার মাত্র 13টি এয়ার বেলুন নিয়ে এই উৎসবের যাত্রা শুরু হলেও এবছর অংশ নিয়েছে বিশ্বের 17টি দেশে 5 শতাধিক বেলুন। 9 দিনব্যাপী এই আয়োজন চলবে। আজকের সব খবরে ছিল এই। আর যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna টেলিভিশন, YouTube/Jamuna TV। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।